আজকে আবার প্রণয় ভার্মা ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার, তাকে আবার তলব করা হয়েছে, কিন্তু পত্রিকার ল্যাঙ্গুয়েজটা একটু সফট। 10 দিনের মাথায় দ্বিতীয়বার তাকে তলব করা হলো। এর আগে যেরকম তলব ডেকে নিয়ে আসি, এদিকে মানুষের যেন এরকম ভাবে বুঝতেছিল ইন্ডিয়াকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠাইছে, তলব করছে। মানুষ এইভাবে বুঝছে বা মানুষ যাতে এভাবে বুঝে, সেই জন্য মিডিয়াগুলো চেষ্টা করেছিল সেবার। কিন্তু এবার আজকে যেটা হলো সেরকমটা না, এটা একটা সিরিয়াস জায়গা থেকেই দেখা হচ্ছে যে বিষয়টাকে। ওকে, এটা খুব দ্রুত। আজকে দেখেন এখন বাজে বোধ হয় 3টে, 3:30, 4টা বাজে নাই, হয়তো কম আছে, এনিওয়ে। কিন্তু ইতিমধ্যে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই কিন্তু আমি এখন কথা বলবো। শুধু তাই না, সকাল থেকে ঘটে যাওয়া ঘটনা দিল্লিতে, তাও আবার এখানে না, ঘটনাস্থল দিল্লির ঘটনাকে নিয়ে লেখা হয়েছে ইন্ডিয়ানদের দ্য হিন্দু পত্রিকায়। আমি অনেকবার বলেছি আপনাদেরকে, দক্ষিণী একটা পত্রিকার নাম হলো হিন্দু, ইংলিশ পত্রিকা। এই হিন্দু পত্রিকায় যা ছাপা হয়েছে সেইটার আবার অনুবাদ করে আমাদের টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটা, এটা আবার অনুবাদ করেও রিপোর্টের ছাপা হয়েছে। এখন আমি 4টা বাজতে বাজতে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে হাজির হয়েছে। তাহলে বুঝতে পারছেন সকাল থেকে ঘটনাবলী কত দ্রুত ঘটেছে। ওকে, সকাল থেকে কি ঘটছে আসলে, শুরুটা কি হচ্ছে? শুরুটা হচ্ছে যে বাংলাদেশে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, উত্তেজনা। এটা মজা লাগছে আমার দেখে যে আজকাল শিরোনামের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠন এই শব্দটা ইউজ করা হয়েছে। ভালো লাগছে আমার। সবাই হিন্দুত্ববাদী শব্দটা খুঁজতেছিলেন আসলে, এই শব্দটা সবার হাতে এটা পৌঁছে দিতে পারছে বলে আমার খুশি লাগতেছে। ওকে, একটা মক্কম শব্দ দিয়েছে তারা, আমার আবিষ্কৃত এই শব্দটা, যে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। সো এই শব্দটা দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে পাঠককে যে শিরোনামটা দেখে আপনারা এই বডির ভিতরে, এই শিরোনামের মধ্যে কি কি শুনবেন, আপনারা শিখবেন, জানবেন, সেটা আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়া হয়েছে একটা শব্দ দিয়ে। ওকে, আজকে তারা আমাদের এমবাসির সামনে আবার বিক্ষোভ করেছে, কিন্তু আজকেটা একটু আরো অর্গানাইজড। কেন অর্গানাইজ? এই জন্য যে আজকে তারা এই অনুষ্ঠানটা করেছে, সমাবেশটা করেছে একেবারে নাম দিয়া, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল, এই দুটো দলের নাম দিয়ে। আপনারা জানেন যে বিশ্ব হিন্দু পরিষদ একদিক থেকে দেখলে বিজেপি আরএসএস এর অঙ্গ সংগঠন বলতে আমরা যেটা বুঝি এরকম, কিন্তু এর ভিতরে আবার একটু এটা জবরদস্ত। কি জন্য? আপনারা জানেন বিজেপির সাথে আরএসএস এর দাঙ্গিয়া আছে, লড়াই আছে, লড়াইটা যথেষ্ট আলাদা সবল এখন। এবং এই বিশ্ব হিন্দু পরিষদ হলো আসলে আরএসএস এর আন্ডারে থাকা বেশি, বাট দলের ভিতরে কিন্তু আরএসএস আর বিজেপির লড়াইও আছে, এটাও সত্য। এটা একচেটিয়া আরএসএস এর না, একচেটিয়া বিজেপির না, কিন্তু দুটোর একটা মাখামাখি চেষ্টা আছে, হলো বিশ্ব হিন্দু পরিষদ। নাম দেখেই বুঝতে পারছেন তারা অনেকটা গ্লোবালি রোল প্লে করে। মানে আমেরিকাতেও যদি একটা বিশ্ব হিন্দু পরিষদ দেখেন অবাক হবেন না, ওই যে বিশ্ব দেখেই বুঝতে পারতেছেন তারা বিভিন্ন দেশে আরএসএস এর প্রতিষ্ঠানটা বানাইছে, ওইটা হলো বিশ্ব হিন্দু পরিষদ। ওকে, বজরং দলটা বরং লোকাল, এইটা একেবারেই বিজেপির অঙ্গ সংগঠন, লাঠিয়াল সংগঠন আর কি। যেখানে লাঠিয়ালি করা লাগে সেখানে বজরং দল দুই কার, গেঞ্জাম করা লাগে এটা বজরং দলকে দিয়ে করায় মোদি। ওকে, তো তারা দুজন, এই দুই দল গেছে আজকে সমাবেশ নিয়ে ইয়েতে, এবং ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেছে তারা। ভাঙার চেষ্টা না, মানে ব্যারিকেড পার হয়ে আক্রমণ করার চেষ্টা করেছে। একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছিল যে পুলিশের উপায় না পেয়ে একটু লাঠি চার্জও করতে হয়েছে। তাহলে বুঝতে পারেন কিরকম অ্যাগ্রেসিভ ছিল। এনিওয়ে, ওদের কাছে ইস্যুটা কি ছিল আজকে? আজকে এমন কি হয়েছে, গতকাল পরশু এমন কি হয়েছে? ইস্যুটা খুব সোজা। ইস্যুটা হলো ময়মনসিংহের একটা গার্মেন্টসে একটা মালিক শ্রমিক দ্বন্দ্ব। মূলত আরো স্পেসিফিক্যালি বললে, যেখানে আপনারা জানেন যে গার্মেন্টসের ভিতরে ফ্লোর বলে ওরা, মানে এই ফ্লোরে গার্মেন্টসের এই জিনিস বানানো হচ্ছে, ওই ফ্লোরে আরেকটা, তো ফ্লোর সুপারভাইজার বলে একটা পোস্ট আছে। এই ফ্লোর সুপারভাইজার যে পোস্টটা ছিল, এই শ্রমিকের সাথে তার সুপারভাইজারের
দ্বন্দ্বে সে চাইছে ওকে এক্সপেল করে দিতে, এক্সপেল করলে ঝামেলা লাগবে, সে লিডার বড় হিসেবে বড় লিডার, সেই জন্য তাকে বের করে দিয়ে গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে। এতক্ষণ শুনে মনে হচ্ছে এর সাথে বজরং দলের কি সম্পর্ক, এখন ব্যাখ্যা করে দিই। ঘটনাচক্রের ছেলেটা হিন্দু, ফ্লোর সুপারভাইজার যে তার নাম সে একটা হিন্দু। ফলে অভিযোগ উঠেছে, আমি একটু আগে বলেছি যে তাকে গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে যেন ওকে এই কারখানা ক্যাম্পাস থেকে রীতিমতন বেকায় দেয়। কিন্তু এবারে এই জিনিসটাকে ইন্টারপ্রিটেশন হবে অন্যরকম ভাবে, ব্যাখ্যা করা হবে অন্যভাবে। কি হবে? ছেলেটা হিন্দু, তাহলে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে। দেখেন পুরো টান করে গেল কিন্তু জিনিসটা। আর দুই, যেহেতু সে গুন্ডাদের হাতে তুলেছে, সে তো মবের হাতে তুলে দিচ্ছে। এই দেখেন ভাষা বদলা যাচ্ছে কিন্তু। এটা ন্যাচারাল কোনো কারখানা যদি কোনো লেবারকে, মানে মালিক শ্রমিকের দ্বন্দ্বে কারখানার মালিক যদি শ্রমিককে বাইর করে দেয়, ও তো চাইবে কারখানার ভিতরে বা সামনে আশপাশের এলাকায় যেন বাইর করে দেওয়ার পরে গ্যাঞ্জাম না করতে পারে। তাহলে কিছু লোক লাগে তো ওকে একটা ডিস্টেন্স, সেফ ডিস্টেন্সে দূরে ফেলা দিবে, এবং সেটাই হয়েছে। এইটাই মানে হয়েছে হিন্দু নির্যাতন হয়েছে মব দিয়া। এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে, মানে হলো বাংলাদেশের কোনো হিন্দু যদি কোনো কিছু করে, এটা পবিত্র একেবারে, তার সপক্ষে দাঁড়ানোর জন্য এবার খোদ মোদি নেমে আসবে। হিন্দুদের কি কপাল বাংলাদেশে বলেন? হ্যাঁ, কোথাকার একটা হিন্দু একটা গার্মেন্টসের লেবার, 2 পয়সার দাম নাই তার বাংলাদেশে, কেন তার বাসাতেও নাই। এই লোকটা কিছু হলে স্বয়ং মোদি নেমে আসে তাকে রক্ষা করতে। সাংঘাতিক না? হেভি কপাল কিন্তু বাংলাদেশের হিন্দুদের। এনিওয়ে, হিন্দু নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ রাস্তায় মিছিল বের করে দিয়েছে, এম্বাসি অ্যাটাক করছে। মজা না? বাংলাদেশের হিন্দুদের জয় জয়কার। এত কপাল নিয়ে যে ভাই কোনো দেশের লোক এরকম কপাল নিয়ে জন্মায় না। এনিওয়ে, তো ইস্যুটা হলো এটা। এখন যেটা হয়েছে, পুলিশ অ্যাকশনের কতদূর কি হয়েছে সেটা আবার এই রিপোর্টের নিচে লেখা আছে। আচ্ছা, এই রিপোর্টটা কিন্তু দা হিন্দু রিপোর্ট শেষের দিকে অ্যাড করছে টিবিএস কিছু বাক্য। সেখানে লিখেছে যে 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার পরে তার মরদেহ আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করতেছে। এই যে দেখেন, আগুন দিয়ে পুড়ে দেওয়ার, এরপরে আবার সাথে লাগাই দিচ্ছে ধর্ম অবমাননা মামলা। এটা শুনে সব আচ্ছা, নিশ্চয়ই করণ শরীফের কিছু একটা বলছে। এই হিন্দুদের স্বভাবই তো এটা। পুরো ব্যাখ্যা কিন্তু ওদিকে চলে গেছে, কিন্তু ঘটনাটা হলো এটা সিম্পলি একটা ট্রেড ইউনিয়ন ঝগড়া, মালিক শ্রমিকের দ্বন্দ্ব, একটা মোস্ট কমন। আপনারা জানেন ইউনিট সরকার আসার পরে পুরো 1 বছর তো প্রায় আশুলিয়া রাস্তায় হাঁটা যেত না। প্রতিদিন একটা না একটা আশেপাশের গার্মেন্টসের মিছিল রাস্তায় এসে রাস্তা অবরোধ করে দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি ব্যাখ্যা করেন মুসলমানরা হিন্দুকে নির্যাতন করছে, আগুনে ভালাই দিচ্ছে, তাহলে পুরো জিনিসটা একরকম অর্থ হয়ে যাবে। এটা এখানে তাই হয়েছে আসলে। সেইটাকে উপলক্ষ করে এই আমাদের এম্বাসি ঘেরাও কর্মসূচি। আমি আপনাদেরকে একটু আগে বলেছি, কি বলেছি এখন থেকে যা কিছু ঘটনা দেখবেন মনে রাখবেন এই ঘটনার সাথে আসন্ন তারেকের বাংলাদেশে সফরে ইউনিসের সাথে তার যে বৈঠক হবে, ওই বৈঠকে টেবিলে কার মুঠিতে কত বেশি জোর থাকবে সেই অনুসারে এখনকার যাবতীয় ঘটনাবলী সেদিকে ঘটবে। সো এই যে হাই কমিশন ঘেরাও কর্মসূচি, এর ভিতরে ওইটাই আছে। ইউনিসেফ চাচ্ছে ইন্ডিয়ানদের সাথে আমার হিউজ ক্যাসাল আছে, এটা দেখালে পরে এটা তারেকের হাত দুর্বল হবে, তারেকের উপরে ইন্ডিয়ানদের প্রভাবটা কমে যাবে। এটা হচ্ছে ইউনিসেফের অনুমান, ধারণা, এক্সপেকটেশন। আর ইন্ডিয়ানরা মনে করছেন এটা হতে দেওয়া যাবে না, তারেক আমাদের লোক, তারেকের শক্তিশালী করতে হবে। ওখানে ইউনিসেফের সাথে ঝগড়ার ভিতরে, কথার ভিতরে তারেক যেন ডমিনেট করতে পারে আলোচনাটা, সেটা ইনশিওর করতে হবে আমাদেরকে। দেখেন কোথেকে কি ঘটনা কি হচ্ছে, কারণ এই ঘটনা ঘটতে থাকবে 25 তারিখে তারেক আসার পর থেকে তো বটেই, তাকে কেন্দ্র করে নেক্সট 7 দিন। এই কথাটা মনে রেখে এই ধরনের খবরগুলো পড়বেন, তাহলে অনেকটাই ধারণা পাবেন কিসের মধ্যে কি হয়েছে। দেখেন তাহলে দাঁড়ালো কি। ওকে, এবার কি হয়েছে, বাংলাদেশ সরকার এই জন্য
ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে তলব করে এর বুঝেন এই নোট দিয়ে পাঠাইছে। শুধু তাই না, বাংলাদেশ সরকার, এটা আমি আগেই জানতাম, 3 দিন আগে সিদ্ধান্ত ছিল হলো এই, যদি ইন্ডিয়ানরা এটা নিয়ে আরো গন্ডগোল করলে পরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো যে কমপ্লিটলি যতগুলো ভিসা অফিস আছে, এটাকে বলা হয়, আর এক শব্দ ইউজ করা হয়, কাউন্সিলর সেকশন। বাংলাদেশের কাউন্সিলর সেকশন ইন্ডিয়াতে যত জায়গায় আছে, দিল্লিতে আছে, আগরতলা আছে, গতকালকে শিলিগুড়িতেও একটা অফিস আছে, ভিসা অফিস আছে, সেখানেও ওটা তো ডাইরেক্ট হামলাই করছে, ডাইরেক্ট ফিজিক্যালি হামলা। তো এই সব মিলে বাংলাদেশের সিদ্ধান্ত আমি জানি যে তারা সব কাজ উইথড্র করবে। এখন এই প্রসঙ্গে একটা অল্প কিছু কথা বলে রাখি। ইউনিসেফ ক্ষমতা আসার পরে আমি বলেছিলাম, যখন ফেনীর বাঁধ নিয়ে বন্যা পানা দেওয়ার কাণ্ড চলছিল, তখন আমি বলছিলাম যে আমরা চাই বা না চাই, ডে বাই ডে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা চলে যাবে এমন একটা জায়গায় যে আমরা চাইলেও কেউ বর্ডার খোলা রাখতে পারবো না। বাংলাদেশের লোক ইন্ডিয়ায় বা ইন্ডিয়ার লোক বাংলাদেশে আসার যে এখন ব্যবস্থাগুলো আছে, এগুলো কাজ করবে না। আপনারা চাইলেও হবে না, না চাইলেও তো হবেই না। বর্ডার সিল হয়ে যাবে, আপনি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক রাখতে পারবেন না। আমি আকবারাই এমনও বলছিলাম যে যারা যারা বাংলাদেশি লোক আত্মীয় আছে হিন্দু মানুষের ইন্ডিয়ায়, তাদেরকে যদি দেখা করার দরকার হয়, যেতে হবে থার্ড কান্ট্রিতে। থাইল্যান্ডে গিয়ে দেখা করছেন, ভুটানে গিয়ে দেখা করছেন, নেপালে গিয়ে দেখা করছেন, এরকম করতে হবে। ডাইরেক্ট আসা যাওয়াটা থাকবে না, এটা রাখতে পারবো না আমরা। এটা দিনকে দিন এদিকে চলে যাবে, আপনারা চান বা না চান। হয়ে যাবে এই জন্য যে এই কন্টিনিউয়াস ঝগড়াটা থাকতে থাকবে এবং বাড়বে, এটা সময় বাড়বে কমবে এরকম হতে থাকবে, কিন্তু কখনোই। আমার সাজেশন আরো আগ বাড়াই দিয়েছিলাম এই জন্য যে বাংলাদেশের ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া উচিত, বর্ডার এলাকায়, বর্ডার যেটা থাকবে সেখান থেকে 5 কিলোমিটার বিরুদ্ধে বাংলাদেশের কোনো সিভিল নাগরিক যেন না যায়, এটা এনশিওর করবে বিডিও, ওইটাই তার কাজ। সেই জন্য আরো আগাইতে বলছিলাম আমি। বহু বর্ডার এলাকার মানুষ আছে, গরিব মানুষ, কাজ নাই, মানে অন্য কোনো কাজ নেই, পরে চোরাচালানি করে। চোরাচালানি মানে খুব বড় কিছু না, আবার বড় মানুষরাও কিন্তু জড়িত। ঢাকায় তারা টাটা গাড়ি কিনছে, এখন টাটা গাড়ির স্পেয়ার্সটা বর্ডার পেরিয়ে এখন থেকে গেলে একটা লোকাল দোকান থেকে কিনে আনলে ওটার দাম অর্ধেক করে দেবে, কারণ ট্যাক্স নাই। এইটা যখন ইম্পোর্ট হয়ে আসবে তখন তারপর ট্যাক্স বসবে, ন্যাচারালি ওটা সস্তা হবে। আর বিশেষ করে খেয়াল রাখবে, যত বর্ডার এলাকার জেলা, সেখানে সবচেয়ে বেশি টাটা গাড়ি চলে, বর্ডার ওপারে গিয়ে স্পেয়ার্স কিনে আনতে পারে। ফলে ওই গরিব মানুষরা তো ওইটা আনার জন্য কাজ করছে। তাহলে সরকারের উচিত হবে এই গরিব মানুষগুলো যাতে যান হাতে রেখে এই বর্ডারের ছোট চাকার বারে না চায়, না পারে, সেই জন্য ওদেরকে আলাদা ব্যবস্থা নিয়ে অন্য কাজের ব্যবস্থা করে দেওয়া। ওকে যদি আলাদা অল্টারনেটিভ আয়ের ব্যবস্থা না করে দেন, তাহলে তো সে মরিয়া হয়ে ওই বর্ডারে যেতেই চাইবে। এত দূর পর্যন্ত আমি বলেছিলাম। সো সেই জিনিসটা আবার আপনাদেরকে আমি মনে করা দেই, আপনাদের চান বা না চান এটা ওদিকে যাবে। আমরা চাইলেও ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে পারবো না। হাদি এমনি মরে নাই। আমি বারবারে বলেছি, ইন্ডিয়ান হেজিমনিকে না ঠেকালে বাংলাদেশ আগাইতে পারবে না। আর এই ইস্যুটাকে পাশ কাটে রেখে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো ব্যবসায়ী হোক, এই প্রসঙ্গে আমি ইন্ডিয়ার পক্ষে থাকবো, আমার কোনো স্বার্থ আছে না, এটা বললেও হবে না। আপনি চান বা না চান এই সম্পর্কটা ভেঙে যাবে, অকেজো হয়ে যাবে, নন ফাংশনাল হয়ে যাবে। এই কথাটা যদি আমরা মনে রাখি, আমরা নিজেদের স্বার্থে ভালোভাবে কাজ করতে পারবো। তাহলে দাঁড়ানোটা কি আসলে দেখে মনে হচ্ছে সিম্পলি এটা একটা বর্ডারে আমাদের হাই কমিশনের একটা ঘেরাও দিয়েছে, কিন্তু ঘটনাটা কত দূরে যাচ্ছে খেয়াল রাখেন আর কি, এর কনসিকুয়েন্সগুলো খেয়াল রাখেন। থ্যাংক ইউ।